আসসালামু আলাইকুম। বিডিভিউজের বিশেষ আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুরভি দিবা। সারা দুনিয়ায় ঘটে যাওয়া নানা খবর নিয়ে আজকের আয়োজনটি তৈরি করেছেন ওয়াহিদ ফারুকী। ইরান জানিয়েছে দেশটির স্বার্থ রক্ষায় যে কোনো সামরিক সংঘাতের জন্য তারা সম্পূর্ণ প্রস্তুত, তবে উত্তেজনাকর এই পরিস্থিতিতে সংলাপ ও আঞ্চলিক স্থিতিশীলতাকেই তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে নানা জল্পনা ও উত্তেজনার মধ্যে তেহরান এই অবস্থান স্পষ্ট করেছে। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি বলেন, বিদেশি কিছু গণমাধ্যমে ইরানের উপর আসন্ন মার্কিন হামলার খবর ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে। সানা নিউজ এজেন্সির বরাতে তিনি জানান, ইরান দীর্ঘদিন ধরেই হুমকির মুখে অভ্যস্ত এবং অতীতেও বহুস্তরীয় যুদ্ধ ও চাপের মুখোমুখি হয়ে তা সফলভাবে মোকাবেলা করেছে। তবে তিনি জোর দিয়ে বলেন, এসব অভিজ্ঞতা সত্ত্বেও তেহরান এখনও কূটনৈতিক সমাধান, সংলাপ এবং স্থিতিশীলতাকেই অগ্রাধিকার দিচ্ছে। সাম্প্রতিক বিক্ষোভ প্রসঙ্গে মোহাজেরানি বলেন, সরকার সহিংসতায় নিহত সবার জন্য শোকাহত এবং এই অস্থিরতায় প্রাণহানির সংখ্যা ৩,০০০ ছাড়িয়েছে, যা নিঃসন্দেহে একটি গুরুতর এবং উদ্বেগজনক চিত্র। তিনি দাবি করেন, এই সহিংসতার একটি বড় অংশ নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে আক্রমণ চালানোর ফল। সরকারের অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে জনগণের সঙ্গে যোগাযোগ জোরদার করা এবং তাদের ন্যায্য দাবি শোনাই সবচেয়ে কার্যকর পথ। সে লক্ষ্যে কর্তৃপক্ষ বিক্ষোভ মোকাবেলায় নতুন কৌশল গ্রহণ করেছে, যার মধ্যে শান্তিপূর্ণ আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠক, বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার উদ্যোগ এবং সহিংসতা এড়ানোর চেষ্টা অন্তর্ভুক্ত রয়েছে। তিনি আরও বলেন, সহিংস ঘটনার সঙ্গে জড়িত বিষয়গুলো তদন্তাধীন রয়েছে এবং এসব তদন্তের ফলাফল আগামী কয়েকদিনের মধ্যেই প্রকাশ করা হবে। ইন্টারনেট ব্যবহারে আরোপিত বিধিনিষেধ নিয়ে প্রশ্নের জবাবে মোহাজেরানি বলেন, সরাসরি নিরাপত্তা হুমকি দেখা দিলে এই ধরনের সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের। তিনি জানান, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইন্টারনেট ব্যবহারের সুযোগ সম্প্রসারণের পক্ষে থাকলেও বর্তমান সংবেদনশীল পরিস্থিতিতে সাময়িক বিধিনিষেধ প্রয়োজন হয়ে পড়েছে। তবে কিছু বাণিজ্যিক খাতে সীমিত পরিসরে ইন্টারনেট সুবিধা দেওয়া হয়েছে, যা সাধারণ জনগণের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এসব বক্তব্য এমন এক সময় এসেছে যখন যুক্তরাষ্ট্র একটি বিমানবাহী রণতরী ও তার সঙ্গে থাকা ডেস্ট্রয়ারগুলো ভারত মহাসাগরে পৌঁছেছে বলে খবর পাওয়া গেছে, যা মধ্যপ্রাচ্যে চলমান সামরিক তৎপরতা ও উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলছে। হামাসের এক শীর্ষ নেতা বলেছেন, প্রতিরোধের অস্ত্র কখনোই কোনো পর্যায়ে আলোচনার বিষয় ছিল না এবং ভবিষ্যতেও হবে না। বুধবার আল জাজিরাকে দেয়া বক্তব্যে হামাসের সিনিয়র কর্মকর্তা মুসা আবু মারজুক বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কোনো অধিকার নেই ইসরায়েলি বন্দীদের ফিরে আসার কৃতিত্ব দাবি করার। তার মতে, যত ইসরায়েলি বন্দী মুক্তি পেয়েছে সবই হয়েছে প্রতিরোধের নির্ধারিত শর্তে হওয়া সমঝোতার মাধ্যমে। আবু মারজুক স্পষ্ট করে বলেন, হামাস কখনোই অস্ত্র সমর্পণে সম্মত হয়নি এবং প্রতিরোধের অস্ত্র নিয়ে কোনো সময়ে আলোচনা হয়নি। তিনি আরও বলেন, গাজা উপত্যকা সংক্রান্ত যে কোনো ব্যবস্থা হামাসের সঙ্গে সরাসরি বোঝাপড়ার মাধ্যমেই হতে হবে, কারণ ফিলিস্তিনি রাজনীতিতে হামাস একটি গুরুত্বপূর্ণ শক্তি, যাকে পাশ কাটিয়ে যাওয়া সম্ভব নয়। তিনি জানান, তথাকথিত ট্রাম্প পরিকল্পনার অধীনে যুদ্ধ বন্ধের লক্ষ্যে একটি সাধারণ কাঠামোতে হামাস সম্মতি দিয়েছিল, তবে সেখানে প্রতিরোধের অস্ত্রের প্রশ্ন তোলা হয়নি। তার ভাষ্য অনুযায়ী নেতানিয়াহু প্রতিরোধকে নিরস্ত্রীকরণের বিষয়টি ইসরায়েলি মৃতদেহ হস্তান্তর, রাফা সীমান্ত পুনরায় খোলা এবং গাজার পুনর্গঠনের সঙ্গে যুক্ত করেছেন, যা হামাস কখনো গ্রহণ করেনি। অন্যদিকে হামাস ইসরায়েলের হাতে আটক ফিলিস্তিনি শহীদদের মরদেহ ফিরিয়ে দেওয়ার দাবিতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছে। মঙ্গলবার রাতে এক বিবৃতিতে সংগঠনটি জানায়, ইসরায়েল শত শত ফিলিস্তিনি শহীদের মরদেহ আটকে রেখেছে এবং গাজায় নিখোঁজ হাজারো মানুষের দেহ উদ্ধারে বাধা দিচ্ছে, যা আন্তর্জাতিক নীরবতার মধ্যে একটি নৃশংস অপরাধ। বিবৃতিতে বলা হয়, গাজায় চলমান গণহত্যার সময় জব্দ করা মরদেহ সহ বহু মরদেহ দশকের পর দশক ধরে
তথাকথিত নম্বরযুক্ত কবরে রাখা হয়েছে, যেগুলোর বিষয়ে পরিবারগুলোকে কোনো তথ্য দেয়া হয় না। হামাস জানায় প্রায় 2 বছর ধরে চলা ইসরায়েলি বোমা বর্ষণে ধ্বংসস্তূপের নিচে প্রায় 10,000 শহীদ এখনও নিখোঁজ রয়েছেন। আর ভারী যন্ত্রপাতির তীব্র সংকট উদ্ধার কাজকে আরও কঠিন করে তুলছে, যা ইসরায়েল গাজায় প্রবেশ করতে দিচ্ছে না। সংগঠনটি অভিযোগ করে ইসরায়েলি সেনাদের মরদেহ উদ্ধারে আন্তর্জাতিক মনোযোগ থাকলেও হাজারো ফিলিস্তিনি পরিবারের ট্র্যাজেডি উপেক্ষিত হচ্ছে। হামাস অবিলম্বে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করে মরদেহগুলো ফেরত দেয়া, রাফা ক্রসিং খুলে দেয়া এবং ধ্বংসস্তূপের নিচে চাপা পড়াদের উদ্ধারে প্রয়োজনীয় ভারী যন্ত্রপাতি প্রবেশের অনুমতির দাবি জানায়। সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে ইরানের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক হামলার জন্য সৌদি আরব তার ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করতে দেবে না। মঙ্গলবার ইরানের ইসলামী প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের সঙ্গে এক টেলিফোন আলাপে তিনি এ অবস্থান পুনর্ব্যক্ত করেন বলে জানিয়েছে সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা SPA। টেলিফোন আলাপে যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেন, সৌদি আরব ইরানের সার্বভৌমত্বকে পূর্ণ সম্মান করে এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার প্রশ্নে কোনো আপোষ করবে না। তিনি জোর দিয়ে বলেন, ইরানের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপ গ্রহণের জন্য যে পক্ষই হোক না কেন, যে দিক থেকেই হোক, সৌদি আরব তার আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেবে না। এই বক্তব্যের মাধ্যমে তিনি মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে রিয়াদের সুস্পষ্ট অবস্থান তুলে ধরেন। আলাপের শুরুতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশটির অভ্যন্তরীণ সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে সৌদি যুবরাজকে অবহিত করেন। তিনি ইরানের ভেতরে চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি এবং সেগুলো মোকাবেলায় তার সরকারের গৃহীত উদ্যোগ ও প্রচেষ্টার কথা তুলে ধরেন। একই সঙ্গে তিনি পারমাণবিক কর্মসূচি বা নিউক্লিয়ার ফাইল ঘিরে সাম্প্রতিক আলোচনার অগ্রগতিও ব্যাখ্যা করেন। এর জবাবে যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেন, সৌদি আরব সবসময় সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির পক্ষে। তিনি জানান, যে কোনো সংঘাতের শান্তিপূর্ণ সমাধানই আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারে সহায়ক হবে। সৌদি আরব এমন সব উদ্যোগকে সমর্থন করে যা মধ্যপ্রাচ্যে যুদ্ধের ঝুঁকি কমিয়ে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বাড়ায়। এই ফোনালাপকে ইরান সৌদি সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে, যা সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে শান্তি ও স্থিতিশীলতার পক্ষে শক্ত অবস্থান তুলে ধরে। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন, যাতে তিনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর চলমান দুর্নীতি মামলার বিচার বন্ধে হস্তক্ষেপ করেন। মঙ্গলবার তেল আবিব জেলা আদালতের বাইরে দেয়া এক বক্তব্যে বেন গাভির এই বিচার প্রক্রিয়াকে পাগলামি ও অস্বাভাবিক বলে আখ্যা দেন। তিনি বলেন, গভীর রাত পর্যন্ত রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেওয়ার পর আবার আদালতে হাজির হওয়ার প্রস্তুতি নেওয়ার একজন প্রধানমন্ত্রীর জন্য সম্পূর্ণ অযৌক্তিক ও অবাস্তব। বেন গাভির তার টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা একটি ভিডিওতে দাবি করেন, নেতানিয়াহুর ওপর এ ধরনের চাপ রাষ্ট্র পরিচালনার জন্য ক্ষতিকর এবং তিনি আশা প্রকাশ করেন যে প্রেসিডেন্ট ট্রাম্প এই প্রহসনের অবসান ঘটাতে উদ্যোগ নেবেন। এদিন নেতানিয়াহু আদালতে হাজির হয়ে অভিযোগের জবাব দেন, যা ছিল তার ৭৫তম আদালত উপস্থিতি। ইসরায়েলের এই প্রধানমন্ত্রী ৩টি আলাদা মামলায় ঘুষ, জালিয়াতি ও আস্থা ভঙ্গের অভিযোগের মুখোমুখি, যেগুলো কেস ১,০০০, কেস ২,০০০ এবং কেস ৪,০০০ নামে পরিচিত। এর আগে ট্রাম্প একাধিকবার ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজগকে নেতানিয়াহুকে ক্ষমা করার আহ্বান জানিয়েছেন। ২০২৫ সালের অক্টোবর মাসে নেসেটে দেয়া এক ভাষণে এবং পরের মাসে হারজগকে লেখা এক চিঠিতেও তিনি একই দাবি তোলেন। ট্রাম্পের এই মন্তব্য ইসরায়েলে ব্যাপক সমালোচনার জন্ম দেয়, যেখানে বিরোধীরা এটিকে দেশটির বিচার ব্যবস্থায় বিদেশি হস্তক্ষেপ হিসেবে দেখেন। গত ৩০ নভেম্বর নেতানিয়াহু দোষ স্বীকার না করেই এবং রাজনৈতিক পদ ছাড়ার ঘোষণা ছাড়াই আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চেয়ে আবেদন করেন। তবে গত সপ্তাহে দাভোসে ওয়ার্ল্ড ইকোনমি ফোরামের এক বক্তৃতায় প্রেসিডেন্ট হারজগ স্পষ্ট করে বলেন, ক্ষমার যে কোনো আবেদন নির্দিষ্ট আইনি প্রক্রিয়ার মাধ্যমে অগ্রসর হতে হবে এবং ব্যক্তিগত বা রাজনৈতিক চাপের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে না। মার্কিন সিনেটর টেড ক্রুজ এমন এক রাজনীতিক হিসেবে পরিচিত, যার বক্তব্যের তীব্রতা প্রায় তার পরিণতি বোধকে ছাপিয়ে যায়। ২০২১ সালে যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল ভবনে হামলাকে উস্কে দেয়া বক্তব্যে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। আবার টেক্সাসে ভয়াবহ শীতকালীন ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে পড়ার সময় ক্যানকুনে পালিয়ে যাওয়ার ঘটনায় তিনি নিজ রাজ্যের মানুষের কাছেও কুখ্যাত। আন্তর্জাতিক অঙ্গনে তিনি পশ্চিম এশিয়া থেকে দক্ষিণ আমেরিকা পর্যন্ত মার্কিন
সামরিক হস্তক্ষেপের দৃঢ় সমর্থক। তবে সাম্প্রতিক সময়ে ইরানকে অস্থিতিশীল করতে বিদ্রোহীদের অস্ত্র দেওয়ার যে আহ্বান তিনি জানিয়েছেন, যাকে তিনি আমেরিকার নিরাপত্তা বৃদ্ধির উপায় হিসেবে তুলে ধরছেন, তা তার আগের সব বেপরোয়া অবস্থানকেও ছাড়িয়ে গেছে। এমন এক সময়ে যখন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা কমাতে বৈশ্বিক কূটনৈতিক প্রচেষ্টা চলছিল, ক্রুজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দাবি করেন যে যুক্তরাষ্ট্রকে ইরানের প্রতিবাদকারীদের অস্ত্র দিতে হবে, এতে নাকি আমেরিকা আরও নিরাপদ হবে। কিন্তু বাস্তবে যাদের তিনি প্রতিবাদকারী বলছেন তারা শান্তিপূর্ণ আন্দোলনকারী নয়। 2018 সালে ট্রাম্প প্রশাসনের ম্যাক্সিমাম প্রেশার নীতির পর মূল্যস্ফীতির বিরুদ্ধে যে বিক্ষোভ শুরু হয়েছিল তা দ্রুত সমন্বিত সশস্ত্র সহিংসতায় রূপ নেয়। জানুয়ারির 8 থেকে 14 তারিখের মধ্যে বহু শহরে পরিস্থিতি বিদ্রোহে পরিণত হয়। আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক ও সামরিক অস্ত্র ব্যবহৃত হয় এবং বিপুল সরকারি বেসরকারি স্থাপনা ধ্বংস হয়। সরকারি হিসেবে হাজার হাজার মানুষ নিহত হয়, যাদের মধ্যে শিশু ও নিরাপত্তা বাহিনীর সদস্য ছিল। অনেক আটক ব্যক্তি বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগের কথা স্বীকার করেছে বলে দাবি করা হয়েছে। তেহরানের বিশ্লেষকদের মতে এই সহিংসতা ইরানের বিরুদ্ধে নতুন যুদ্ধের অজুহাত তৈরির অংশ ছিল। ক্রুজের প্রস্তাবকে তাই পর্যবেক্ষকরা সরাসরি যুদ্ধের সমর্থন হিসেবে দেখছেন, হোক তা অভ্যন্তরীণ বিদ্রোহ উস্কে দিয়ে সরকার উৎখাত বা ভবিষ্যৎ সামরিক হামলার পথ প্রশস্ত করা। 80-র দশকে এমন নীতির ফল যে রক্তক্ষয়ী ও ব্যর্থ ছিল, ইতিহাস তা স্পষ্ট করে। আঞ্চলিক শক্তিগুলো যখন কূটনীতির পথে ফেরার আহ্বান জানাচ্ছে, তখন ক্রুজের এই অবস্থান আন্তর্জাতিক আইন লঙ্ঘনের পাশাপাশি এক সম্ভাব্য বিপর্যয়ের দিকেই বিশ্বকে ঠেলে দিচ্ছে। কারণ ইরান, ইরাক, সিরিয়া বা লিবিয়া নয়। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।